তো প্রথমে আমরা প্রশ্নটা একটু সুন্দর মতো পড়ে নিচ্ছি, দেখেন। Suppose you hold a diversified portfolio consisting of a টাকা 75,000 মানে 75,000 7,500 actually 7,500 investment in each of 20 common stocks. The portfolio beta equal to 1.12। আচ্ছা, এখানে আমাদের কি কি বললো? সাপোজ, মনে করো, ইউ হোল্ড এ ডিভার্সিফাইড পোর্টফোলিও, মানে তুমি একটা সমন্বিত, একত্রিত একটা পোর্টফোলিওতে বিনিয়োগ করছো। এটা মনে করো যে তুমি একটা সমন্বিত বা একত্রিত একটা পোর্টফোলিওর মধ্যে বিনিয়োগ করছো অফ টাকা 7,500, মানে 7,500 টাকা করে ইনভেস্টমেন্ট ইন ইচ, প্রত্যেকবার অফ 20 কমন স্টকস। দ্য পোর্টফোলিও বেটা ইকুয়াল, মানে আমাদের বললো যে 20টা কমন স্টকের প্রত্যেকটাতে তুমি 7,500 টাকা করে বিনিয়োগ করছো। হ্যাঁ, এবং এই পুরোটা মিলে তোমার একটা পোর্টফোলিও তৈরি হয়েছে, পুরোটা মিলে এই 20টা কমন স্টক মিলে তোমার একটা পোর্টফোলিও তৈরি হয়েছে, যেটার পরিমাণটা হচ্ছে, মানে যেটার বিটার সাথে যদি আমরা তুলনা করতে যাই তাহলে এটার পরিমাণটা হবে 1.12 ভিটা। হ্যাঁ, এটা আমাদের বললো। আচ্ছা, তো নাও, এখন সাপোজ ইউ হ্যাভ ডিসাইডেড, হ্যাঁ মনে করো যে এখন তুমি মনে করো যে ইউ হ্যাভ ডিসাইডেড, তুমি সিদ্ধান্ত নিলা টু সেল, বিক্রি করতে, ওয়ান অফ দ্য স্টকস ইন ইউর পোর্টফোলিও উইথ এ ভিটা equal to 1.0 for টাকা 7,500। হ্যাঁ, মানে বললো যে তুমি, দেখেন কি বললো, টু সেল ওয়ান অফ দ্য স্টক। আমাদের এই যে 20টা স্টক ছিল, 20টা কমন স্টক ছিল, এই 20টা কমন স্টকের মধ্যে আমাদের বলতেছে যে নাও ইউ ওয়ান্ট টু সেল ওয়ান অফ দ্য স্টকস। এই স্টকগুলোর মধ্যে থেকে একটা স্টক তুমি বিক্রি করে দিতে চাচ্ছ। একটা স্টক আমরা বিক্রি করে দিতে চাচ্ছি যেটার মূল্য হচ্ছে 7,500 টাকা, এবং এটা বিটার সাথে যদি আমরা তুলনা করি এটার মূল্য আসবে 1.0 টাকা। মানে ভিটার সাথে টাকা না, অ্যাকচুয়ালি 1.0, মানে এটা ভিটাটাকে আমরা পার্সেন্ট বলতে পারি না, তবে এটা হচ্ছে আমাদের একটা কি বলে, আম, আনুভূমিক একটা মান। হ্যাঁ, এটা পার্সেন্টেজ না, কেউ আবার ভিটাকে কখনো পার্সেন্টেজে বের করবেন না। ওকে, এরপর আমাদের বলতেছে অ্যান্ড টু ইউজ দিস প্রসেস টু বাই অ্যানাদার স্টক। এই প্রসেসটা ইউজ করে, ব্যবহার করে তুমি যদি আর একটা স্টক ক্রয় করতে চাও ফর ইউর পোর্টফোলিও, তোমার পোর্টফোলিওর জন্য, অ্যাজিউম দ্য নিউ স্টকস বেটা, মানে নতুন যে স্টকটা আনবো সেটার বেটাটা মনে করো ইজ ভিটা ইজ ইকুয়াল টু 1.75। মনে করো যে সেটার ভিটাটা কত, 1.75। ঠিক আছে। আচ্ছা, তাহলে নতুন স্টকের একটা ভিটা আমাদের এখানে দিয়ে দিল, সো এটাকে আমরা একটু মার্ক করে নিচ্ছি। ওকে, ক্যালকুলেট ইওর ফোলিওস নিউ ভেটা, মানে আমাদের পোর্টফোলিওর নতুন যে ভিটাটা আছে সেটা তুমি কি করো, নির্ণয় করো। এটা আমাদেরকে এখান থেকে ভেটাটা নির্ণয় করতে বললো। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের কি কি দিয়ে দিছে। এটা আমাদের আগে জানতে হবে। আচ্ছা দেখেন, আমাদের এখানে প্রথমেই দিল ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্টের পরিমাণ, যে বর্তমানে আমাদের পোর্টফোলিওতে আমরা কত ইনভেস্টমেন্ট করছি। হ্যাঁ, সো আমরা বলতে পারি ওল্ড ইনভেস্টমেন্ট বা টোটাল ইনভেস্টমেন্ট, মানে কারেন্ট ইনভেস্টমেন্ট, বর্তমানে কত ইনভেস্টমেন্ট আছে। সো ওল্ড আমি লিখে দিচ্ছি, তাহলে বুঝতে আর কি সুবিধা হবে। ওল্ডও লিখতে পারেন, তবে কারেন্টও লিখতে পারেন। হ্যাঁ, ওল্ড অথবা কারেন্ট ইনভেস্টমেন্ট। আচ্ছা, প্রত্যেকটার মূল্য 7,500 টাকা ছিল, এবং কয়টা ছিল টোটাল, 20টা ছিল। আচ্ছা, গুণ দিয়ে দিচ্ছি, 1,50,000 টাকা। এবং এখানে আমরা লিখতে পারি যে আমাদের এই এই যে ওল্ড স্টক যেটা ছিল বা
পোর্টফোলিও যেটা ছিল এটার বেটাটা কত ছিল 1.12। সো আমরা বলতে পারি যে ভি জিরো, আমরা বলতে পারি যে মানে পুরাতন যে মানটা আছে বেটা, সেটা আমাদের মান কত এটা আমরা একটু বলতে পারি। হ্যাঁ, সো আমরা লিখে নিচ্ছি বি জিরো, পুরাতন যেটা আছে সেটার বেটাটার পরিমাণ হচ্ছে 1.12। হ্যাঁ, এটা আমরা লিখে দিলাম। আচ্ছা, তো এরপরে আমরা বলতে পারি আমরা একটা নতুন শেয়ার, আমরা মানে একটা শেয়ার আমরা বিক্রি করে দিছি। হ্যাঁ, একটা শেয়ার আমরা বিক্রি করছি। তাহলে এই এই যে আমাদের ওল্ড ইনভেস্টমেন্ট ছিল, সেখান থেকে বর্তমানে মানে নাও এখন এখন আমি কি করছি, একটা শেয়ার বিক্রি করে দিচ্ছি। সো আমরা যদি এখন লিখতে চাই আম, যে এটা কি বলা যাইতে পারে, প্রপোজড ইনভেস্টমেন্ট অথবা প্রেজেন্ট ইনভেস্টমেন্ট অথবা নিউ ইনভেস্টমেন্ট, এটাও আমরা বলতে পারি। সো অথবা এটা কি ছিল যে বিক্রি করে দিছে। হ্যাঁ, সো সেলস ইনভেস্টমেন্ট, হ্যাঁ, আফটার সেল ইনভেস্টমেন্ট, এটাও আমরা বলতে পারি আফটার সেলিং ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এই কথাটাও সুন্দর হয়, আফটার সেলিং ইনভেস্টমেন্ট, মানে আমরা বিক্রি করার পর আমাদের বিনিয়োগের পরিমাণটা কত আছে। হ্যাঁ, সো আমরা কি করছি, এই 20টার মধ্য থেকে একটা বিক্রি করে দিছি। তার মানে এখানে আমাদের যদি আমরা দুইভাবে এটার কাজ করতে পারি, আমি দুভাবে করে দেখাচ্ছি। 7,500 ইন্টু 20টার মধ্য থেকে একটা বিক্রি করে দিছি, তার মানে 19টা। বর্তমানে কয়টা আছে, 19টা শেয়ার আছে, তাই তো। সো আমরা যদি 7,500-র সাথে 19 গুণ করে দিই, আমাদের আসতেছে 1,42,500 টাকা। এইভাবেও আমি করতে পারি, অথবা আরেকটা ওয়েতে আমি করতে পারি, এখানে আমি লিখে দিতেছি অল্টারনেটিভ। হ্যাঁ, আর একটা ওয়েতে আমি করতে পারি, সেটা হচ্ছে যে 7,500 না, আমি এই যে টোটাল ছিল 1,50,000, এই টোটাল 1,50,000 এখান থেকে আমি মাইনাস করে দিব, যেহেতু একটা শেয়ার আমি বিক্রি করে দিছি, এই শেয়ারের মূল্যটা কত, 7,500। এই এই নিয়মটা আমাদের বইয়ে ফলো করতে দেখবেন। হ্যাঁ, এই বিয়োগের নিয়মটা। সো 1,50,000 থেকে আমি যদি মাইনাস করি 7,500, আমাদের আস্তে আস্তে 1,42,000 টাকা সেম। হ্যাঁ, 1,42,000 টাকা, এইভাবেও আমরা বের করতে পারি। ঠিক আছে, সো এটাকে আমি বলতে পারি আফটার সেলিং ইনভেস্টমেন্ট অথবা নিউ ইনভেস্টমেন্ট, এরকম নামগুলো আমি দিতে পারি। হুম, তো এবার নতুন করে যে আমি বিক্রি করলাম, তো আমাদের এখানে কি বলছিল দেখেন, যে অ্যান্ড টু ইউজ দিস প্রসিডস, মানে এই যে আমি একটা শেয়ার বিক্রি করে 7,500 টাকা আমি পাইলাম। আচ্ছা, একটু ওয়েট করি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা একটা শেয়ার বিক্রি করে, হ্যাঁ, একটা শেয়ার বিক্রি করে আমি যে 7,500 টাকা পাইলাম, এবার এইটার কথা বলতেছে অ্যান্ড টু ইউজ দিস প্রসিড, এই প্রসিডটা ব্যবহার করে, মানে একটা বিক্রি করব এবং নতুন একটা কিনবো। হ্যাঁ, টু বাই অ্যানাদার স্টক, মানে আমি একটা শেয়ার বিক্রি করে যে টাকাটা পাইলাম, সেটা দিয়ে আমি কি করব, আবার আর একটা শেয়ার ক্রয় করব। এটা দিয়ে আমি আবার আর একটা নতুন শেয়ার ক্রয় করব। তো এইটা ব্যবহার করে বলতেছে যে আর একটা নতুন শেয়ার ক্রয় করতে গেলে তোমার পোর্টফোলিও ভেটাটা কত হবে। হ্যাঁ, সেটা তুমি নির্ণয় করো। তো এটাই আমাদের বের করতে হবে। তো এই যে একটা শেয়ার বিক্রি করে আমি 7,500 টাকা পাইলাম, এটা দিয়ে আবার আর একটা নতুন শেয়ার ক্রয় করতে চাচ্ছি, তাহলে এটাকে আমি কি বলবো, বিনিয়োগ। সো আমি যে বিনিয়োগটা করব, কত টাকা বিনিয়োগ করব নতুন করে, আবার নতুন করে আমি আবার 7,500 টাকা বিনিয়োগ করতেছি। সো আমি এখানে লিখে দিলাম নিউ ইনভেস্টমেন্ট। তাহলে প্রশ্নে যেহেতু আমাদের নতুন করে আবার বিনিয়োগের কথা বলছে, তাহলে এখানে যেহেতু আমি নতুন বিনিয়োগটাকে আলাদা করে লিখলাম, সো এইখানে কিন্তু আমি আর নিউ লিখতে পারবো না। এখানে হয়তো বা আমাকে লিখতে হবে যে আফটার সেলিং ইনভেস্টমেন্ট, অথবা আফটার সেলিং, আফটার স্টক সেলিং ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এই কথাটা আমরা লিখতে পারি। অথবা আমরা আরো বলতে পারি যে ফর নিউ প্রসিড সেলিং অ্যামাউন্ট, অথবা ফর নিউ প্রসিডস ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এই কথাগুলো আমরা লিখতে পারি, বাট নিউ ইনভেস্টমেন্ট লিখতে পারবো না, কারণ নতুন ইনভেস্টমেন্ট আমাদের প্রশ্ন অলরেডি বলে দিছে 7,500 টাকা। আচ্ছা,
এবং আমাদের নিউ ইনভেস্টমেন্টের কথা বলে অ্যাজিউম দ্য নিউ স্টকস বেটা ইজ ইকুয়াল টু 1.75। আমাদের বললো যে নতুন যে স্টকের মানটা আছে, ধরে নাও এটার পরিমাণ হচ্ছে কত, 1.75 টাকা। ওকে, সো আচ্ছা, তো এবার আমরা যদি আমাদের ক্লাসটা করি তাহলে এখানে দেখেন আমাদের আম, কোথায় ছিলাম জানো, আহ, হ্যাঁ, নতুন ইনভেস্টমেন্টের পরে। তো এইবার আমরা যেটা করব, আমাদের একটা রুলস এখান থেকে লিখতে হবে। তো তার আগে আমাদের এই জায়গায় এই যে 1.75, এইটা আমাদের কিন্তু কি বলতেছিল, নতুন এই যে স্টকস বেটা, দেখেন দ্য নিউ স্টকস বেটা ইজ ইকুয়াল টু 1.75, মানে আমরা এই যে একটা শেয়ার বিক্রি করে 7,500 টাকা পেলাম না, এই 7,500 টাকা দিয়ে আমি নতুন যে শেয়ারটা ক্রয় করতেছি, বুঝবেন, নতুন যে শেয়ারটা ক্রয় করতেছি মানে আমি যে নতুন একটা শেয়ার ক্রয় করতেছি, সেই একটা শেয়ারের ভেটার পরিমাণ হচ্ছে 1.75। হ্যাঁ, বাট আমাদের কাছে চাইছি কি, ক্যালকুলেট ইওর পোর্টফোলিওস নিউ ভেটা, মানে আমার এই একটা শেয়ারের ভেটাটা ওরা চায় নাই আমাদের কাছে। এই একটা করে করে নতুন শেয়ার ক্রয় করে, মানে একটা বিক্রি করব, সেটা দিয়ে আবার আর একটা নতুন শেয়ার কিনবো, এই প্রসেসে আমরা যে শেয়ারগুলো ক্রয় করতেছি, হ্যাঁ, ধরেন আমি এইভাবে 5টা শেয়ার ক্রয় করছি, এই 5টা শেয়ারের টোটাল পোর্টফোলিও ভেটাটা কত, সেইটা আমাদের কাছে চাইছে। হ্যাঁ, মানে একত্রিত ভেটাটা কত সেটা আমাদের কাছে চাইছে, পোর্টফোলিও ভেটা চাইছে, বাট এইখানে আমাদের কি দেওয়া আছে, একটা স্টকের ভেটা। এই জায়গায় একটু কনফিউশন আমাদের লাগতে পারে যে আপু এই জায়গায় তো নতুন শেয়ারের ভেটা দিয়ে দিছে, মানে নতুন যে ভেটাটা আমাদের কাছে চাইছে সেটা তো এখানেই দিয়ে দিছে, তাহলে আমরা কেন আবার কাজ করতেছি, মানে এখানে আমাদের স্টকের ভেটা দিছে, নতুন একটা শেয়ারের ভেটার পরিমাণ দিছে, পোর্টফোলিওর ভেটাটা দেয় নাই। হ্যাঁ, এইটা আমাদের নিজেদের বের করতে হবে। সো এইখানে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের পুরো মানটা আমরা আর কি এখান থেকে আহ, লিখে নিব, ঠিক আছে। এবং এই যে আমরা 7,500 টাকা দিয়ে একটা শেয়ার ক্রয় করছিলাম, মানে যেটা বিক্রি করছিলাম সেটার ভেটাটা আমাদের দেওয়া ছিল, তো আমরা এখানে লিখতে পারি আম, যে ওয়ান ওয়ান কি বলা যায় এটাকে, আমি কিভাবে লিখতে পারি, ওয়ান অফ দ্য স্টকস, আচ্ছা, হুম, সেলিং ওয়ান স্টক ভিটা ইকুয়াল কত ছিল, 1.0, এটা আমাদের বলছিল তাই না। সো আমরা এইগুলো মানগুলো লিখে নিলাম। ওকে, সো এটাকে আমি যেহেতু বিক্রি করে দিছি, এটাকে আমি ভিএস লিখে দিই, মানে বিক্রি করে দেওয়ার ভেটার পরিমাণটা এটা। হুম, আচ্ছা, এবার আমরা সূত্রটা লিখবো ভিটার। আহ হ্যালো। হ্যাঁ, বলুন বলতেছি ওয়ান ভাইয়া। পাইলেন কোথায়? জি, বলতে ওয়ান পাইলেন। এই যে এখানে, টু সেল ওয়ান অফ দ্য স্টকস ইন ইয়োর পোর্টফোলিও, আমাদের পোর্টফোলিওর যে একটা শেয়ার আমরা বিক্রি করে দিলাম উইথ এ ভেটা ইকুয়াল 1.0 ফর টাকা 7,500, মানে আমরা 7,500 টাকা করে যে একটা শেয়ার বিক্রি করে দিছি, সে বিক্রয় করে দেওয়া শেয়ারের মূল্য মানে ভেটা কত, 1 টাকা, মানে 1.0। সো এই যে আমি এখানে নিউ ইনভেস্টমেন্ট, মানে আমি এটা তো নিউ ইনভেস্টমেন্ট বিক্রি করে দেওয়ার পরে ক্রয় করছি সেটা, বাট এইটা এই ওয়ানটা হচ্ছে কোনটা, এই যে এখান থেকে আমি একটা শেয়ার বিক্রি করে দিছি সেইটার বেটাটা, যেটা আমি বিক্রি করে দিছি, এই যে আমি লিখছি সেলিং ওয়ান স্টক বেটা, ঠিক আছে। ভাইয়া কি আচ্ছা, হ্যাঁ, আর একটু বলি, হয়েছে গিয়ে এখানে যে 1.0 লেখলেন, এটা হয়েছে গিয়ে একটা স্টকের বিটার মান, আর একটা হয়েছে গিয়ে নিচে দেওয়া আছে 1.75, এই দুইটার ভিতর পার্থক্য কি? আচ্ছা, এইটা হচ্ছে আমি বিষয়টাকে বুঝি, আমাদের প্রশ্নে বলছে একটা শেয়ার 7,000 টাকা দিয়ে ফার্স্টে আমি কি করছি, সেল করছি, বিক্রি করছি, এই যে টাকাটা পাইছি এইটা দিয়ে আমি আবার আর একটা নতুন শেয়ার ক্রয় করছি। হ্যাঁ, এবার 1.0 আর 1.75 দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন, 1.0 এটা হচ্ছে এই যে আমি বিক্রি করে দিছি না, এইটার ভেটাটা হচ্ছে 1.0। ওকে,
আর এই যে আমি নতুন একটা শেয়ার ক্রয় করছি, যে একটা শেয়ার এই টাকাটা দিয়ে আমি যেটা ক্রয় করলাম, পারচেজ করলাম, এইটার ভেটাটা হচ্ছে 1.75। ভাইকে বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, একটু খেয়াল করে দেখবেন, এখানে ওরা বলছে সেল মানে বিক্রয় করে দিছি সেটার বেটা, আর এখানে বলতেছে দ্য নিউ স্টকস বেটা। হুম। আপনার প্রশ্নটা একটু ঠান্ডা মাথায় ভালো মতো পড়বেন, তাহলে দেখবেন বিষয়টা আপনাদের মাথায় ভালো মতো ঢুকবে। হ্যাঁ, যে এখানে আসলে কি বলছে, ওরা বলতেছিল যে একটা শেয়ার বিক্রি করে দিয়ে আর একটা শেয়ার আমি ক্রয় করছি। সো যখন বিক্রি করে দিলাম তখন এটার ভেটা ছিল 1.0, এবং আমি ওই ওই প্রসেস ফলো করে আমি যখন আর একটা ক্রয় করলাম অ্যানাদার স্টক, আমি আমার পোর্টফোলিওর জন্য ক্রয় করলাম, সেই নতুন স্টকের ভেটা হইলো 1.75। যার কারণে আমি এখানে ওই 1.7-এরটা আমি লিখি নাই, কারণ এখানে কিন্তু বর্তমানে আমি আমাদের নতুন স্টকের কাজটা আমি দেখি, আগে রুলসটা লিখি তাহলে বুঝতে পারবো আসলে। তো এখানে উই নো ভেটা পোর্টফোলিও ইকুয়াল, আমাদের ভেটা বের করার সূত্রটা হচ্ছে আমাদের সব সময় ওয়েট নিতে হবে। ওয়েট, এটাকে আমি কি বলবো, পুরাতন ওয়েট, ডাব্লিউ ও দিয়ে দিই, পুরাতন ওয়েট ইনটু হচ্ছে পুরাতন ভেটা। হুম। ওল্ড, ওল্ড ওয়েট ইনটু ওল্ড ভেটা। আচ্ছা, এটার সাথে ইনটু করতে, সরি ইনটু না, প্লাস করতে হবে। প্লাস করতে হবে হচ্ছে আমাদের দ্বিতীয় ওয়েট আমাদের ছিল হচ্ছে, ধরেন আমি বলি ওল্ড, এটাকে কি বলা যায়, ওয়েট নিউ তো অ্যাকচুয়ালি বলা যাবে না, এটাকে আমি এস বলে দিই, কারণ এখানে ভিটা এস লিখছি আমি, তাহলে ওয়েট এস ইনটু ভিটা এস, এটা আমি লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এবার ওয়েট জিনিসটা আমি কিন্তু এখান থেকে একবারের জন্য বের করি নাই। তো ওয়েটটা কি? ওয়েটটা হচ্ছে যে আমি টোটাল মনে করেন 10,000 টাকা বা 1 লাখ টাকা আমি বিনিয়োগ করলাম। হ্যাঁ, 1 লাখ টাকা আমি বিনিয়োগ করলাম, একটা জায়গায় বিনিয়োগ করি নেই। 1 লাখ টাকা আমি একটা জায়গায় বিনিয়োগ করি না, এই 1 লাখ টাকাকে আমি আহ দুইটা বা তিনটা জায়গায় আমি বিনিয়োগ করছি। দুইটা বা তিনটা জায়গায় আমি বিনিয়োগ করছি। সো এটা আমি প্রথম ক্লাসে আলোচনা করছিলাম, আবার একটু বলি। সো এই যে তিনটা জায়গায় আমি 1 লাখ টাকাকে বিনিয়োগ করলাম, ধরেন এখানে আমি দিছি 20,000, এখানে আমি দিচ্ছি 50,000, তাহলে আর কত থাকে, 50, 60, 70 হয়ে গেল, এখানে আমি দিলাম 30,000। সো এবার যদি আমি ওয়েটটা বের করতে চাই, আমি বের করব কিভাবে, 20,000 এটাকে ভাগ দিব 1 লাখ দিয়ে, যে আমার 1 লাখ টাকার মধ্যে 20,000 টাকা আমি এখানে দিছি, তাহলে এখানে কত কত পরিমাণ দিছি, 0.2 পরিমাণ আমি দিছি, বিনিয়োগ করছি এই 1 লাখ টাকার 0.2 আমি দিছি। আচ্ছা, সেম ওইটা আমি যদি এটার মানটা বের করতে চাই, 50,000 ভাগ হচ্ছে 1 লাখ, আমাদের আসতেছে 0.5। আমি এই 1 লাখ টাকার 0.5 কোথায় দিছি, এই যে এখানে দিছি। আচ্ছা, এরপরে 30,000 ভাগ হচ্ছে 1 লাখ, আমাদের এখানে আমরা দিছি 0.3। হ্যাঁ, তো 1 লাখ টাকার 0.3 টুকু অংশ আমি এই জায়গায় দিছি। এই বিষয়টা হচ্ছে কথা। তো আজকের অঙ্কের মধ্যে আপু এইরকম তো কিছু বলে নাই, তাহলে আমরা কিভাবে এটার কাজ করব? দেখেন, আজকের অঙ্কে কিছু বলে নাই, আবার বলছে কিভাবে। প্রথমেই শুরুতে ওরা আমাদের বলছে যে আমরা ইন টোটাল 7,500 টাকা করে প্রত্যেকটা 20টা শেয়ার কিনছি, এবং এইটা নিয়ে আমাদের একটা পোর্টফোলিও তৈরি করছি আমরা, যেখানে আমরা টোটাল 1,50,000 টাকা আমরা বিনিয়োগ করছি। তার মানে টোটাল মূল্যটা কত, 1,50,000 টাকা। হুম। আচ্ছা, এই 1,50,000 টাকার থেকে আমি দুইটা বিনিয়োগ বের করছি। কিভাবে? একটা বিনিয়োগ হচ্ছে আমি কি করছি, এই 1,50,000 টাকার ছিল টোটাল, এখান থেকে আমি 7,500টা শেয়ার, মানে 500 টাকার একটা শেয়ার আমি বিক্রি করে দিছি। তো এখানে আমি একটা মান পাইছি 1,42,500 টাকা। বর্তমানে আমার রানিং যে পোর্টফোলিও সেটার পরিমাণটা কত আছে, 1,42,500। এটা হচ্ছে বর্তমান রানিং পোর্টফোলিও। আচ্ছা, এবার নতুন করে আমি যে শেয়ারটা ক্রয় করতে চাচ্ছি বা নতুন করে আমি যে পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছি, সেটার জন্য আমি কয়টা শেয়ার কিনছি, মানে এখানে জাস্ট একটাই বলছে যে আমি একটা শেয়ার বিক্রি করে অ্যানাদার স্টক মানে আর একটা অন্য শেয়ার আমি ক্রয় করছি বা ক্রয় করতে চাচ্ছি। সো একটা শেয়ার বিক্রি করে একটা শেয়ার ক্রয় করছি। কত টাকা ছিল, 7,500 টাকা করে একটা শেয়ার ছিল। ঠিক আছে। সো পুরাতন যে বিনিয়োগটা, সেটার পরিমাণ হয়ে গেছে কমে 1,42,000 টাকা। তার মানে বর্তমানে পুরাতন পোর্টফোলিওতে আমাদের এই টাকাটা চলতেছে। হ্যাঁ, আর নতুন যে পোর্টফোলিওটা আমি চালু করতে চাচ্ছি সেখানে আমি আর বাড়াই নেই এখনো। তো ওইখানে আমার জাস্ট এই একটাই চলতেছে। হুম। তো এইবার এইগুলোকে আমি কি করব, এই টোটাল অ্যামাউন্টটা দিয়ে ভাগ করে দিব, দুইটা মান পাইছি না। সো এই দুইটাকে আমি এই 1,50,000 দিয়ে
এই ভাগ করে দিব। এইভাবে করে আমরা ওয়েটটা বের করে নিতে পারি। এই যে আমি এখানে বুঝাইলাম, এই জায়গাটার মধ্যে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে আমাকে একটু জানাবেন। হুম। আচ্ছা, যদি কোনো কনফিউশন না থাকে আমি পরিষ্কার করে আমি ওয়ার্কিংটা উপরে দেখাই দিতেছি, হ্যাঁ। তো এটাকে আমি অ্যাকচুয়ালি এই সাইডটা দিয়ে বের করে দিই। ওয়েট জিরো, পুরাতনটা আছে হচ্ছে 1,42,500। এটাকে 1,50,000 দিয়ে ভাগ করব, মানটা এখানে বসাবার। সেলিং এর পর মানে সেলিং করার পরে যে নতুন যেটা, সো সেটাকে আমি বলতে পারি WS বলছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। সো 7,500, এটাকে আমি 1,50,000 দিয়ে ভাগ করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, 1,42,500 ভাগ হচ্ছে 1,50,000, আমাদের আসতেছে 0.95। আর এখানে 7,500 ভাগ হচ্ছে 1,50,000, আমাদের আসতেছে 0.05। হ্যাঁ, এই মানগুলো আমরা বসাই দিলাম। আচ্ছা, সো এবার আমরা যদি মানগুলো বসাই, দেখেন ভিটা পোর্টফোলিও এটা আমাদের কি কাজ করতেছে, পুরাতনটা এবং সেলিং করছে এই পর্যন্ত কাজ চলতেছে, এবং এই পর্যন্তর মধ্যে টোটাল আমাদের 1,50,000 টাকার একটা পোর্টফোলিওর পরিমাণ দেওয়া ছিল না, এই যে ভিটা পোর্টফোলিও। মানে এটা কিন্তু পুরো পোর্টফোলিওর মূল্য দেখেন। আমি যদিও এখানে V0 লিখছি, বাট এটা V0 হবে না, বিপি হবে, মানে পোর্টফোলিও। এটা আবার কেন করলাম, এই যে 7,500 দিয়ে আমি টোটাল 20টা শেয়ার ক্রয় করছি, যেটা টোটাল মূল্যটা কত ছিল, এই যে ভেটা টোটাল পোর্টফোলিওর, এই যে দিছে দ্য পোর্টফোলিও ভেটা ইকুয়াল টু, হ্যাঁ, তাহলে পোর্টফোলিও ভেটার পরিমাণ ছিল 1.12। সো ভিপি লিখলাম। তাহলে এখানে আমাদের ভিপি এর মানটা আমরা কত পাইতেছি, 1.12। ওকে, W0 এটার যে ইয়াটা মানটা, মানে ওয়েট জিরো, এইটার মানটা কত, ওয়েট জিরোর মান পাইছি আমরা 0.95। এটাকে আমরা বসায় দিলাম ইন্টু V0, মানে পুরাতন যে ভেটাটা আছে এটার মানটাকে আমরা পাইছি এখান থেকে, দেখেন পাই নাই কিন্তু। যদি আমি এই জায়গায় মিস্টেকলি লিখছিলাম B0, বাট এটা হচ্ছে পোর্টফোলিওর ভিটা। এটা কিন্তু আমাদের ওল্ড যে ইয়াটা ছিল, মানে ওল্ড যে পুরো স্টকের জন্য যেটা, সেটা কিন্তু না। হ্যাঁ, আমি এখানে একটা স্টকের কাজ করতেছি, তাহলে এখানেও আমাদের একটা স্টকের নিতে হবে, বাট সেটা তো আমি জানি না বেটা কত, এক একটা স্টকে বেটা কত আমি বের করতে পারি নাই। ওকে, তো এটাকে V0 আমি লিখে রাখলাম। আচ্ছা, প্লাস WS এটা আমরা জানি 0.05 ইন্টু একটা শেয়ারের ভেটাটাও আমরা জানি, এটা আমাদের প্রশ্নে ওরা বলে দিছিল 1.0। সো এখানে 1.0 বলতে আমরা 1 বুঝি। আচ্ছা, বসাই দিলাম। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী কাজ, দেখেন 1.12 ইকুয়াল, আমরা এটা তো বসাইতে পারি না, সো এটাকে আমরা এইভাবে লিখে রাখতেছি ইন্টু V0 প্লাস, এটাকে যদি আমরা গুণ করি আমাদের 0.05 আবার চলে আসে, তাই না। ওকে, বসাই দিলাম। এবার আমরা যেটা করব, এই মানটাকে পুরোটা এই পাশে নিয়ে আসি। 0.05 ইকুয়াল 1.12। আচ্ছা, তারপর হচ্ছে 0.95 ইন্টু V0, এটা যেহেতু প্লাস আকারে আছে আমি মাইনাস করে নিয়ে যাচ্ছি, ইকুয়াল 1.12 মাইনাস 0.05 বসায় দিলাম। তারপর হচ্ছে এখানে ভিটা জিরো ইকুয়াল, এটা মাইনাস করব, 1.12 মাইনাস 0.05, আমাদের আসতেছে 1.07 ডিভাইডেড এটা 0.95, যেহেতু গুণাকার আছে ভাগ করে নিয়ে গেলাম, দেখি কত আসে। ভিটা জিরোর মান পাইতেছি আমরা, এটাকে ভাগ করে দিব 0.95 দিয়ে, আমাদের আসতেছে 1.126 এরকম আসছে। তো দুই সংখ্যা নিলে হয়, যেহেতু 6 আছে আমি 2 এর সাথে 3 যোগ করে দিলাম। হ্যাঁ, তো ভিটার পরিমাণটা আমরা কত পেলাম, 1.13, মানে এটা হচ্ছে এক একটা স্টকে আমাদের কত করে বিটা পড়ছে সেটার মান। আমি 20টা স্টক ক্রয় করছি না, প্রত্যেকটা স্টকে আমাদের ভেটা কত করে পড়ছে, 1.13 করে পড়ছে প্রত্যেকটা স্টকে। হুম। আচ্ছা, সো এইবার আমাদের ভিটা জিরো পেয়ে গেছি। সো এইবার আমাদের কি বলছিল ওরা, আমাদেরকে বলছে যে আমরা যদি এই একই প্রসেসে নতুন করে কোনো পোর্টফোলিও তৈরি করতে চাই, সেই নতুন পোর্টফোলিওর ভেটার মানটা কত আসবে। হ্যাঁ, সো এবার আমরা নতুন পোর্টফোলিওর ভেটার মানটা লিখবো, এবং এইটার বেলায় এই যে এইখানে আমি যে রুলসটা ইউজ করছি সেম রুলস আমি ইউজ করব, জাস্ট এই V0 জায়গায় ওই মানটাকে বসাই দেবো, আর এই যে ভিটা পোর্টফোলিও এখানে আমি উত্তরটা লিখছিলাম না, এটা লিখবো না। এখন বলতে পারেন কেন আপু, এটা তো আমাদের দেওয়া আছে, দেখেন
এইটা হচ্ছে পুরাতন যেটা ছিল, পুরাতন যে পোর্টফোলিও ছিল সেটার ভিটা ছিল, পোর্টফোলিও ভিটার মান ছিল। সো পুরাতনটার মান ছিল, আমরা তো এখন পুরাতনটা বের করব না, আমরা এখন ভিটা পোর্টফোলিও নতুনটার মান বের করব। সো আমরা এখানে লিখে নিচ্ছি নিউ পোর্টফোলিও ভিটা, পোর্টফোলিও ভিটা। সো এটাকে আমরা নাম দিতে পারি ধরেন বি পোর্টফোলিও এন, নতুন। সো এই কারণে আমি এটা নাম দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা লিখবো W0 ইন্টু ভিটা জিরো প্লাস হচ্ছে WS ইন্টু হচ্ছে ভিটা এস। হ্যাঁ, যেহেতু এই পর্যন্ত একটা শেয়ার আমি জাস্ট ক্রয় করছি, সো ওইটা দিয়ে কাজ করবো। 0.95 ইন্টু ভিটার মান পাইছি 1.13। ওকে, প্লাস এটা ছিল 0.05 ইন্টু, এটার মান ছিল যেন কত, 1, তাই না? হুম। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখবেন, আমি এই যে এখানে ভিটা এসটা লিখে দিলাম 1। আমি কি নতুন যে ভিটা পোর্টফোলিও আছে নতুনটা, নতুন পোর্টফোলিওর মান বের করতেছি, তাই না? নতুন পোর্টফোলিওর মান বের করতেছি। এবার খেয়াল করবেন, আমি এই জায়গায় ভিটা এস এর যে মানটা দিছি 1, এটা হচ্ছে কিসের, আমি একটু আগে বুঝাইছিলাম যে একটা বিক্রি করে আর একটা কিনছি। সো এই যে বিক্রি করে দিছি আর এটা হচ্ছে পারচেজ করছি, বিক্রি করে দেওয়া সেইটার পরিমাণ হচ্ছে কত, 1। হ্যাঁ, আর নতুন করে যেটা ক্রয় করছি সেটার পরিমাণ হচ্ছে 1.5, মানে 75। সো এখন আমি এই জায়গায় যে মানটা দিলাম, এইটা দেখেন ওয়েটটা তো আমাদের সেমই আছে, কারণ আমি একটা শেয়ারই ক্রয় করছি 7,500 দিয়ে, তাহলে ওয়েট আমার সেমই আছে। কিন্তু ওরা আমাদেরকে বলে দিছে যে নতুন যে স্টকটা আমি ক্রয় করছি, দেখেন আমি পুরাতন যে স্টকটা বিক্রি করে দিছি সেটা দিয়ে কি আমি পোর্টফোলিওটা বানাবো? নতুন পোর্টফোলিও মোটেও না। আমি কি করব, নতুন যে শেয়ারটা আমি ক্রয় করছি সেটা দিয়ে সেনা আমি পোর্টফোলিও বানাবো, তাই না? তো এখানে কি আমাদের ভিটা এস হবে নাকি ভিটা নতুন যেটা, মানে কি নিউ ভিটা এন? হ্যাঁ, পোর্টফোলিও এন মানে আমাদের শুধু এন, এইটা হচ্ছে আমাদের পোর্টফোলিও। আর এটা কি হবে, ভিটা পোর্টফোলিও এন মানে বিটার যে মানটা আমি ক্রয় করছিলাম বা আমি বিক্রি করে যেটা কিনছিলাম, তাহলে এস এন দিতে পারি, যে ভিটা বিক্রি করে দেওয়ার পর আমি যেটা নতুন করে ক্রয় করছি সেইটার মানটা আমি এখানে দিব, এবং এটার মান কত, 1.75 পাইছিলাম। বিষয়টা বুঝতে পারছি? তো এবার যদি আমি কাজটা করি, পুরোটার কাজটা আমি একসাথে করতে পারি, ইন্টু 1.13 প্লাস ব্রাকেট 0.05 ইন্টু 1.75 ব্র্যাকেট। আচ্ছা, আমাদের আসতেছে 1.161 এরকম আছে, তো যেহেতু 1 আছে এটার নেওয়া দরকার নাই, দুই সংখ্যা রাখলাম 1.16 এটা। তাহলে নিউ বিটা পোর্টফোলিও মানে নতুন করে আমরা যে পোর্টফোলিও করতে চাচ্ছি সেটার ভিটাটা কত আসলো, ভেটাটা আসলো 1.16। ব্যাস, এটা হয়ে গেল উত্তর। তো অঙ্কটা দেখেন, অঙ্কটা কিন্তু ছোট। হ্যাঁ, অঙ্কটা কিন্তু ছোট, কিন্তু অঙ্কটার মধ্যে কিন্তু অনেক কিছু বুঝার আছে। এবার আমাকে একটু জানাবেন যে আপনারা কি পুরোটা বুঝতে পারলেন, নাকি আমাদের কারো কোথাও কোনো কোশ্চেন আছে, আমাকে একটু জানাবেন। আপু এখানে যে লাস্টে যে ক্যালকুলেশন করলে, হ্যাঁ ভাইয়া, আহ, কথাটা শুনতে পাচ্ছি না একটু। বলছি যে লাস্টে যে ক্যালকুলেশনটা করলেন, হ্যাঁ। ওখানে বের হইলে 1.16। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এইটা। আর হচ্ছে গিয়ে বইতে যে দেওয়া আছে 1.75, এই দুইটার ভিতরে পার্থক্য কি? আচ্ছা। কারণ হচ্ছে গিয়া হ্যাঁ। যে শেষেরটাও এরকমের ছিল। নতুন আমরা বিনিয়োগ করলে একটা শেয়ার বিনিয়োগ ক্রয় করার পরে একটা শেয়ার বিনিয়োগ করছি, হুম। ওইটা বিনিয়োগ করার ফলে ওইটা আমাদের নতুন হচ্ছে গিয়া মানটা আসছে 1.75। এবং শেষে যেটা বের করলাম হুম। এটাও কি ছিল, হয়েছে গিয়া ওই একটা শেয়ারের বিনিয়োগের আচ্ছা। আচ্ছা, আমি বলতেছি দেখেন। আমার কথাটা কি? হ্যাঁ, বুঝতে পারছি, আমি দেখাইতেছি দেখেন। আপনার কথা হচ্ছে যে আপু এই জায়গায় আমাদের দুইটা মান পাইলাম, 1.75 যেটা আমাদের প্রশ্নে দিয়ে দিচ্ছে, আর আমরা বের করলাম 1.16। এইটা হচ্ছে আমরা নতুন একটা শেয়ার ক্রয় করছি সেটার ভেটাটা। তাহলে এইটাও কি আপু নতুন যে একটা শেয়ার ক্রয় করলাম সেটার ভিটা কি না? এটাই তো আপনার কোশ্চেন ভাইয়া। মানে বিনিয়োগের মান না এটা 1.75, এটা ওই নতুন শেয়ারটা বিনিয়োগ করার ফলেই তো এটার ডেটার মান হ্যাঁ। আসছে, হ্যাঁ, ক্রয় করে বিনিয়োগ করার ক্রয় পর। করে বিনিয়োগ করছি মানে আর আমি এই যে ক্রয় মাত্র করছি। বের করলাম, হ্যাঁ, এটা যেটা মাত্র বের করলাম। হ্যাঁ, বলুন আপনি। হ্যাঁ হ্যাঁ, এটাই বুঝাইছি।
আচ্ছা, হ্যাঁ বলছি, তা- এটাই বলছি যে আপু, এটা প্রথমে আমরা আবার রিপিট করে বলে দেন, তাহলে সবাই আরো ক্লিয়ার আচ্ছা, বুঝবে। আমি একটু রিপিট করে বলে দিচ্ছি। দেখেন, এখানে হচ্ছে আমি পুরো মানটা লিখি। একটা আমাদের প্রশ্নে দিয়ে দিছি 1.75, আগে এটাকে মিলাই। দ্য নিউ স্টক বেটা ইজ ইকুয়াল টু 1.75, মানে হচ্ছে আমাদের প্রথম উম, থেকে বলে দেন, একদম প্রথম থেকে শুরু থেকে, তাইলেই শুরু দেবো অঙ্ক। আচ্ছা, আমি একটু ওয়েট করব, আমি একটু একটু একটা কাজ সেরে আসতেছি একটু। হুম। আচ্ছা, দেখেন, আহ তাহলে শুরু থেকে আমি প্রশ্নটা আবার একটু পড়তেছি। হ্যাঁ, তো তার আগে আমি একটা জিনিস আপনাদের একটু বুঝাই নিই। 1.75 এটা হচ্ছে একটা শেয়ার, মানে আমি কোনো পোর্টফোলিও তৈরি করি নাই। আমি একটা শেয়ার ক্রয় করছি, জাস্ট একটা শেয়ার আমি ক্রয় করছি, সেটার বেটাটা হচ্ছে এটা। কোনো পোর্টফোলিও করতে যাচ্ছি না আমি, একটা শেয়ার ক্রয় করছি। এবং এই যে ক্রয়টা করলাম, সেটা ক্রয়, ওই ওই ক্রয়ের উপর ডিপেন্ড করে আমাদের বেটাটা, আমি এই একটা শেয়ারের বেটাটা পাইতেছি 1.75। আচ্ছা, এবার আমরা যেটা বের করলাম 1.16, আমরা যেটা বের করলাম, এইটা হচ্ছে আমাদের পুরো একটা পোর্টফোলিওর। মনে হচ্ছে যে এখানেও তো আপু আমি একটা শেয়ার যে ক্রয় করছি সেটারই মানটা নিছে, এই যে ওয়েটটা আমি একটা শেয়ারেরই নিছি। তাহলে এখানে এইটা আবার কেন আমাদের পোর্টফোলিওর মানটা নিলাম? এরকম একটা কোশ্চেন আসতে পারে। দেখেন, আজকের প্রশ্নটাতে আমাদের শুধুমাত্র একটা শেয়ার ক্রয় করে, একটা শেয়ার মানে একটা বিক্রি করে একটা ক্রয় করছি, এতটুকুতে ওরা থেমে গেছে। কিন্তু ওরা আমাদের বলতেছে যে এইভাবে যদি আমি আরো কয়েকটা শেয়ার ক্রয় করি এই একই পরিমাণে, মানে 7,500 করে আমি যদি আরো কয়েকটা বিনিয়োগ করি, 7,500 করে আরো কয়েকটা বিনিয়োগ যদি আমি করি, মানে মনে করেন 2-3টা জায়গায় আমি কি করলাম, বিনিয়োগ করলাম। 2-3টা জায়গায় আমি বিনিয়োগ করলাম 7,500 করে। আমি কমও করি নাই, বেশিও করে নাই, সেম ভাবে আমি করতেছি। মানে প্রত্যেকটা জায়গায় আমার ওয়েটের পরিমাণ থাকতেছে 0.05 করে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায়। তো এইভাবে যদি আমি বিনিয়োগ করি, তাহলে আমাদের পোর্টফোলিওর মানটা, মানে পোর্টফোলিওর মানটা কত হবে? সো পোর্টফোলিও যখন আমি করতে যাব তখন আমার ভেটা হচ্ছে এইটা। আর একটা শেয়ার যখন আমি ক্রয় করলাম, সেটার মূল্য হচ্ছে এইটা। মিলন ভাইয়ের কি কনফিউশনটা দূর হয়েছে না এখনো, মানে কোনো কনফিউশন আছে? আমাকে একটু জানাবেন। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো এবার আমি প্রশ্নটাকে আর একটু আপনাদের সহজ করার জন্য, অঙ্কটা ছোট বাট একটু ঘেজানো আছে, তো আমি আর একটু সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, সাপোজ ইউ হোল্ড এ ডিভার্সিফাইড পোর্টফোলিও কনসিস্টিং অফ এ টাকা 75,000, sorry 7,500 investment in each of 20 common stocks. The portfolio beta equal to 1.12। হুম। তো আমাদের বললো এখানে যে আমাদের 7,500 টাকা করে আমরা 20টা শেয়ার ক্রয় করছি, যেখানে আমাদের একটা পোর্টফোলিও তৈরি হয়েছে, এবং এই পোর্টফোলিওর মূল্য হচ্ছে 1.12। 20টা শেয়ার ক্রয় করলাম, প্রত্যেকটার মূল্য 7,500 টাকা। এখানে টোটাল আমাদের 1,50,000 টাকা হয়েছিল, এবং এইটার বেটা পাইছি আমরা 1.12। ওকে, now, suppose you have decided to sell one of the stock, তুমি সিদ্ধান্ত নিলা তুমি একটা স্টক বিক্রি করে দিবা। ইন ইওর পোর্টফোলিও, তোমার পোর্টফোলিও এই 20টা যে আছে, 20টা শেয়ারের থেকে তুমি একটা শেয়ার বিক্রি করে দিবা উইথ এ ভেটা ইকুয়াল 1.0 ফর টাকা 7,500। মানে বললো, মানে 7,500, 7,500 টাকা দামের তুমি একটা স্টক, এই যে 20টা স্টকের মধ্যে থেকে একটা স্টক তুমি বিক্রি করে দিবা। এবং এই যে একটা স্টক তুমি বিক্রি করবা, এই একটা স্টকে তুমি ভেটা ছেড়ে দিবা 1.0, মানে 1 করে তুমি কি করবা, ভেটা সম্পূর্ণ 1.1, এরকম ক্ষমতা সম্পন্ন একটা ভেটাকে 7,000। তো আমাদের বললো তুমি একটা শেয়ার বিক্রি করলা, এবং এই একটা শেয়ার তুমি 1.0 বেটা ক্ষমতা সম্পন্ন একটা শেয়ার তুমি 7,500 টাকা দিয়ে বিক্রি করে দিলা। ঠিক আছে, তার মানে আমি যখন আমার কাছে যখন বেটাগুলো ছিল, মানে শেয়ারগুলো ছিল, এগুলার এক একটার মূল্য কত ছিল আমি জানি না। এক একটা, মানে একটা শেয়ার, এই 20টা শেয়ার হচ্ছে আমার কাছে আছে,
এই 20টা তো 20টা, তাই না? এই যে 20টা, এরকম 20টা। তো এই প্রত্যেকটা শেয়ারের ভেটা কত আমি জানি না, তবে টোটাল টোটাল 20টা শেয়ারের ভেটা হচ্ছে কত? 1.12, এটা আমি জানি। ওকে, সো আমি যখন এইখান থেকে একটা শেয়ারকে বিক্রি করে দিলাম, তখন আমি কি করতেছি, এই একটা শেয়ারের বিনিময়ে আমি 1.0 করে বেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 7,500 টাকার বিনিময়ে আমি 1.0 বেটা দিয়ে দিচ্ছি, একটা শেয়ারের সাথে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা আমি বিক্রি করে দিলাম, দেওয়ার পরে এই প্রসেডে টু বাই অ্যানাদার স্টক, এই প্রসেসটাই ফলো করে আমি কি করব, আমি নতুন করে শেয়ার ক্রয় করব। মানে নতুন একটা শেয়ার ক্রয় করব, তার মানে একটা বিক্রি করে আর একটা কিনবো, আবার একটা বিক্রি করব আর একটা কিনবো। হ্যাঁ, এটা আমাদেরকে বলতেছে। ওকে, সো এইবার আমাদের এখান থেকে বলতেছে যে এই যে প্রসেড, এই প্রসেডে তুমি যখন একটা নতুন স্টক ক্রয় করবা, হ্যাঁ, তখন মানে নতুন স্টকগুলো যেগুলো আমরা ক্রয় করব, সেগুলোর মূল্য হবে, মানে ভেটা হবে 1.75। নতুন শেয়ারগুলোর ভেটা কত হবে? 1.75। তো তুমি যদি এই প্রসেসে একটা বিক্রি করবা একটা ক্রয় করবা, এরকম করে করে তুমি যদি 20টা ক্রয় করো, হ্যাঁ, মানে তুমি যদি এইরকম 7,500 করেই প্রত্যেকবার বিনিয়োগ করো, মানে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি 0.05 করে বিনিয়োগ করবা, তাহলে তোমার পোর্টফোলিওর যে মানটা আসবে, ভেটাটা আসবে, সেটা কত আসবে? প্রত্যেকটা ক্ষেত্রে তোমার ভেটা কত করে আসবে, প্রত্যেকটা শেয়ারের জন্য তোমার ভেটা কত আসবে? হ্যাঁ, তো পোর্টফোলিও ভেটা কত আসবে? টোটাল পোর্টফোলিও ভেটা আমার পাইলাম 1.16। আচ্ছা, এই এইবার কি আমি একটু বুঝাইতে পারলাম সহজে, না এখনো একটু ইয়া লাগতেছে? আমাকে একটু জানাবেন। হ্যাঁ, বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, রাকিব ভাইয়ের কোনো প্রবলেম আছে? যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, নাহলে আমি সামনে যাচ্ছি। আচ্ছা, তো আমি চলে যাচ্ছি আমাদের 5 নাম্বার যে অঙ্কটা আছে সেটাতে। দেখেন, আমাদের আজকের যে 5 নাম্বার অঙ্কটা, এই 5 নাম্বার অঙ্কটা ফার্স্ট একটু পড়ে নিচ্ছি। এটা খুবই ইজি, খালি রুলস দিয়ে কাজ করে যাব। খুবই সহজ। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন, আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করো, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করো অফ দ্য রিটার্নস ফর এ স্টক হ্যাভিং দ্য ফলোয়িং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ রিটার্নস। আচ্ছা, আমাদের রিটার্নস, এই যে রিটার্নস আছে, রিটার্নসের উপর তুমি প্রবাবিলিটি মানে সম্ভাবনা নিয়ে কাজ করে এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মানে আমি যদি একটু সূত্র অনুযায়ী বুঝাইতে চাই, আর এবং হচ্ছে সিগমা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অথবা এটাকে অনেক জায়গায় এভাবেও লিখা দেখবেন। হুম, তো এই জিনিসগুলো আমাদের বের করতে বলতেছে। আচ্ছা, তো রিটার্ন দিয়ে দিছে, প্রবাবিলিটি দিয়ে দিছে, এই মানগুলো আমাদের দিয়ে দিছে। আচ্ছা, তো এইবার আমরা যদি এটা দিয়ে কাজ করতে যাই, আমাদের কি বের করতে হবে? দেখেন, প্রথমে আমরা আমাদের এই যে বললো না যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করো, এটা সূত্রটা যদি আমরা একটু দেখতে চাই, আমাদের সূত্রটা হচ্ছে আর মাইনাস ই আর, এটাকে আমরা স্কয়ার করব, ইনটু দিব পি, মানে সম্ভাবনা, এটাকে রুট করব। এটা হচ্ছে আমাদের সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র। হ্যাঁ, সো এখানে দেখেন আমাদের কি লাগতেছে, আর লাগতেছে, আর কি লাগতেছে, ইয়ার লাগতেছে। ঠিক আছে, সো আজকের প্রশ্নটাতে যদি কোনোভাবে এক্সপেক্টেড রিটার্ন এটা বের করতে না বলতো, শুধু বলতো যে তুমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করো, হ্যাঁ, তাহলে কিন্তু দেখেন আমাদের ইয়ার কি ক্যালকুলেশন করতে বলছে? কোথাও বলে নাই। তাহলে তো এটা ক্যালকুলেশন না করে আমরা এটা করতে পারি, তাই না? না, পারবো না। কেন? কারণ এইটা বের করতে গেলেই আমাদের ইয়ার লাগবে। সো প্রশ্নে ই আর মানে এক্সপেক্টেড রিটার্ন বের করতে বললেও আমাদের বের করতে হবে, বের করতে না বললেও আমাদের কি জিনিসটা বের করতে হবে। বিষয়টা বুঝাইতে পারছি? বললেও লাগবে, না বললেও লাগবে। ওকে, সো এইবার যদি আমরা আমাদের কাজে চলে যাই, তাহলে আজকের অঙ্কে যেহেতু আমাদের এখানে এক্সপেক্টেড রিটার্ন বলে দিছে যে তুমি এটা বের করো, সো আমাদের এটা এমনিও বের করতে হবে, অমনিও বের করতে হবে, তাই তো? তো আমরা বের করে নিচ্ছি। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 1 নাম্বার, এক্সপেক্টেড রিটার্ন ই আর ইকুয়াল, এটা সূত্রটা হচ্ছে সামেশন আর আই ইন্টু পিআই, মানে রিটার্নটার সাথে আমরা প্রবাবিলিটি গুলোকে গুণ করে যাব, তাহলে আমাদের কি এক্সপেক্টেড রিটার্নটা বের হয়ে যাবে। হ্যাঁ, সো এইটার বেলায় আমি আগের মানে একদম শুরুর ক্লাসে আমি এভাবে লিখে দেখাইছিলাম, আর ওয়ান ইন্টু পি ওয়ান
তারপর আবার যোগ দিয়ে R2, তারপর P2 এরকম গুণ করে করে দেখাইছি। তো আজকে আমি আর এটা করব না, আমি ডিরেক্ট সূত্রটা লিখে ফেলবো। হ্যাঁ, তো আমি এখানে মানগুলো বসাই দিতেছি। ইকুয়াল -24, দেখেন পার্সেন্ট আকারে দিয়ে দিচ্ছে তাই না? প্রত্যেকটার পার্সেন্ট গুলো আমি এখানেই ভাঙায় নিব। হ্যাঁ, আমি প্রত্যেকটার পার্সেন্ট গুলোকে ভাঙায় নিতেছি। 24কে যদি 100 দিয়ে ভাগ করি কত আসে? -0.24। হুম, তারপরে -0.1, এখানে আসবে 0, 0.12, 0.18, 0.22, 0.3, এরকম। হ্যাঁ, সো এই মানগুলো আমরা প্রত্যেকটা পয়েন্ট আকারে আমরা বের করে নিলাম। এবার আমরা একটা একটা করে কাজ করব। সো আমি এখানে বসাই দিতেছি, এটাকে নিব -0.24। ওকে, তাহলে -0.24 ইন্টু প্রবাবিলিটি 0.05, 0.05 ব্র্যাকেট, আচ্ছা, প্লাস 0 - 0.1, ওকে, -0.1 ইন্টু 0.15, ওকে, 0.15, তারপর আবার প্লাস 0 × 0.15, আচ্ছা, 0 × 0.15, হ্যাঁ, প্লাস তারপর হচ্ছে 0.12 × 0.20, আচ্ছা, ভুলে গেছি, 0.12 ইন্টু কত ছিল, 0.20, আচ্ছা, তারপর আবার প্লাস দিয়ে 0.18 ইন্টু 0.20, হ্যাঁ, 0.20, প্লাস আবার 0.22 ইন্টু 0.15, আচ্ছা, 0.15, প্লাস ব্রাকেট 0.3 ইন্টু 0.10, তাহলে 0.10 বসাই দিলাম। হ্যাঁ, তো এইবার যদি আমরা কাজটা করে আমরা চাইলে একবারে করতে পারি, তবে তার আগে আমি মাইনাসগুলোকে একটু ক্যালকুলেশন করে নিব। মাইনাস 0.24 ইন্টু 0.05, আচ্ছা, ব্র্যাকেট, প্লাসে মাইনাসে মাইনাস 0.1 ইন্টু 0.15। হ্যাঁ, আচ্ছা, আর কোনোটা মাইনাস আছে নাই? সো এবার এগুলোকে আমি যেভাবে আছে ওইভাবে লিখে দিতে পারি। এটা দেখেন গুণ করলে আমাদের জিরোই আসবে। তো যেটা মানে ইজি সেটাকে আমি ওভাবে বসাই দিতেছি যাতে আমাদের ক্যালকুলেশনটা কম হয় আর কি। 0.12 ইন্টু 0.20 প্লাস 0.18 ইন্টু 0.20 প্লাস 0.22 ইন্টু 0.15 প্লাস 0.3 ইন্টু 0.10, হ্যাঁ, বসাই দিলাম। আচ্ছা, সো এবার যদি আমরা মানগুলো বসাই দিই এখান থেকে, মাইনাস ব্রাকেট 0.24 ইন্টু 0.05 ব্রাকেট, আবার মাইনাস দিয়ে ব্রাকেট 0.1 ইন্টু 0.15 ব্রাকেট, প্লাস ব্রাকেট 0, প্লাস ব্র্যাকেট 0.12 ইন্টু 0.20, তারপর আবার প্লাস ব্র্যাকেট দিয়ে 0.18 ইন্টু 0.20 ব্র্যাকেট, প্লাস ব্র্যাকেট দিয়ে 0.22 ইন্টু 0.15 ব্র্যাকেট, প্লাস ব্র্যাকেট দিয়ে 0.3 ইন্টু 0.10 ব্র্যাকেট। হ্যাঁ, সো পুরোটা আমি তুলে নিছি, অ্যান্সারটা মিললেই হয় আল্লাহ আল্লাহ করে। আমাদের আস্তে আস্তে 0.096, তো এটাকে যদি গুণ দিয়ে দিই 100 দিয়ে, 100 দিয়ে আমাদের আস্তে আস্তে 9.6%। দেখি একটু, হ্যাঁ ঠিক আছে, মিলছে। যাক, 9.6%, তাহলে এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করে নিলাম। ওকে, এবার আমরা এটার পরবর্তী যে কাজটা, আমরা একটা বক্স করব। হ্যাঁ, নাহলে আমাদের অনেক ঘেজানো একটা সূত্র দিয়ে কাজ করতে হবে, বিশাল বড় একটা সূত্র হবে। তো আমরা করব কি, একটা বক্সের মাধ্যমে যদি আমরা করি, এই সূত্রগুলোর মানে আর ভুল হবে না, ভুল হওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ, সো এই কারণে আমরা সূত্র আকার মানে বক্স আকারে করব, সূত্র আকারে না করে। আমাদের কয়টা মান ছিল আমরা একটু দেখে নিই। 1 2 3 4 5 6 7 8টা, সো আমরা এখানে 8টা ঘর কাটবো। তাহলে 1 2 3 4 5 6
সাত, আট। আচ্ছা, এই বক্স কাটলাম, এটা হচ্ছে আর এর মান। তারপরে এটা হচ্ছে ই আর এর মান। এটা হচ্ছে আর থেকে ই আর মাইনাস করতে হবে, সেই মাইনাসের মানটা। আচ্ছা, তারপর এটা কি স্কোয়ার করতে হবে, তাহলে স্কোয়ারের মানটা। ওকে, এরপর হচ্ছে পি আই এর মান, আর এখানে হচ্ছে দুইটাকে গুণ করে দিব সেই মান। হ্যাঁ, আচ্ছা, বসায় দিলাম। তো চলে যাচ্ছি আর আই। হুম তারপর হচ্ছে ই আর। আচ্ছা, এরপরে আর আই থেকে ই আরটাকে আমরা মাইনাস করব। আচ্ছা, এরপরে আর আই মাইনাস ই আর, এই যে মাইনাসটা করলাম, সেই মাইনাসটাকে আমরা কি করব, বর্গ করব, এই যে স্কোয়ার করে দিব। হ্যাঁ, তাহলে স্কোয়ার। আর এখানে হচ্ছে পি আই এর মান লিখবো, এরপরে এই দুইটাকে গুণ করে দিব। তাহলে আর আই মাইনাস ই আর, এইটাকে স্কোয়ার করব ইন্টু পি আই করব। ওকে, তো এবার আমরা আর আই গুলো বসাই দিতেছি মান। আম, আমি একটা আচ্ছা, একটা ছবি তুলে নিলাম। -0.24, -0.1, তারপর হচ্ছে 0.12, 0.18, 0.22, আর একটা ছিল আমাদের নিচে 0.3, মানে 0.3। আচ্ছা, বসাই দিলাম। ইয়ারের মানটা আমাদের সব জায়গায় এইটা পার্সেন্ট না বসায় আমরা এই যে এটাকে বসাবো। হ্যাঁ, 0.09, সে 0.09, 0.096, 0.096, 0.096, 0.096, 0.096। আচ্ছা, তো এরপরে এই দুটাকে মাইনাস করব। হ্যাঁ, তো দেখেন কিভাবে, আমি একটু লিখে দেখাচ্ছি। -0.24, এটা হচ্ছে আড়াই এর মান, এই মাইনাসের মাইনাস। হুম 0.096। আবার -0.1 -0.096। আচ্ছা, আবার 0 -0.096, 0.12 -0.096। আচ্ছা, 0.18 -0.096, 0.22 -0.096, 0.3 -0.096। মানগুলো আমি মানে বিয়োগফল, মানে কিভাবে বিয়োগটা করব বসাই দিলাম। এরপরে ক্যালকুলেটরে যেভাবে লিখছি সেম ওয়েতে আমরা তুলবো। -0.096। আচ্ছা, আমাদের আস্তে আস্তে মাইনাসের 0.336। এবার আমি কি করব বলেন তো, ডিরেক্ট এটাকে আমি স্কোয়ার করে ফেলবো, তাহলে বারবার আমার কাজটা করা লাগবে না। হ্যাঁ, সো আমি ডিরেক্ট স্কোয়ার করে ফেলতেছি, দিয়ে দিলাম স্কোয়ার। আমাদের মানটা চলে আসলো এখানে। আম, আচ্ছা, ওদের উত্তরের সাথে তো মিললো না কেন, একটু দাঁড়ান তো দেখি। 0.24, সরি, -24 মাইনাস হচ্ছে 0.096। হ্যাঁ, আমাদের অ্যান্সার আসলো এটা, ওদের অ্যান্সার আসলো এটা কিভাবে? দেখি তো, 0.24 -0.96, 096, তাও তো মিললো না। ওরা কিভাবে করলো এটা, বইয়ের সাথে উত্তর মিলতেছে না। আচ্ছা, আপনারা একটু করে দেখেন তো, সেম আছে না? আপনাদের সাথে আমাদের মিলতেছে না। আমি নাকি ভুল করতেছি, আবার 0.096। জি আমার তো ম্যাম, এটাই। ঠিক আছে। আচ্ছা, আমার তো এটাই ঠিক আসতেছে, ওদের এখানে আসলো 0.02304। এটা কেন আসলো? 0.24 থেকে যদি মাইনাস করে ওরা, তাহলেও মেলে না। -0.24 প্লাস করলো নাকি 0.096, দেখি। হুম, কোনোভাবেই মিলে না। আচ্ছা, যাক, আমরা আমাদের মতো করি। তো আমি ডিরেক্ট এটাকে স্কোয়ার করে দিব। হ্যাঁ, তাহলে 0.336, এটাকে যদি আমি স্কোয়ার করে দিই, আমাদের কিন্তু মাইনাসটা অটোমেটিক উঠে যাবে। হ্যাঁ, 0.112896। আপনারা চাইলে পুরোটাও লিখতে পারেন, আবার চাইলে চার সংখ্যাও নিতে পারেন। তো আমি পুরোটা নিয়ে কাজ করব, বাট আমি চার সংখ্যা যারা নিতে চাচ্ছেন তারা কিভাবে নেবেন সেটা আমি একটু দেখাই দিই। যেহেতু এইটার পরে 9 আছে, আমরা কি করব, এইটার সাথে 9 যোগ করে দিব। হ্যাঁ, তো আমি পুরোটা নিতেছি, তাহলে
896 পুরোটাকে বসায় দিলাম। আচ্ছা, তো এবার আমি পিআই এগুলোর মানগুলো একটু লিখে নেব, তাহলে আমি এটাকে একবারে গুণ করে আর কি চলে যাব। হ্যাঁ, সো বসায় দিতেছি 0.05, 0.15, 0.15 না। আর এটা গেল, এটা গেল, এটা গেল 0.20। আচ্ছা, 0.20, আর একটা আছে 0.20। আচ্ছা, তাহলে এটা গেল, এটা গেল 0.15, 0.15, আর একটা আছে হচ্ছে 0.10, 0.10। আচ্ছা, বসাই দিলাম। সো এবার আমরা এইগুলোকে গুণ করে দিব, মানে এই যে এটা। হ্যাঁ, তাহলে গুণ 0.05, আমাদের একটা মাইনাস, ওই যে উপরে পাওয়ার মাইনাস থাকে সেরকম চলে আসছে, তো প্লাস দিয়ে দিচ্ছি 1, দিয়ে 0.0056448 বসাই দিলাম। আচ্ছা, সেম ওয়েতে আবার এটা করব, পয়েন্ট -0.1 -0.096, আমাদের উত্তরটা এখানে আসতেছে মাইনাসের 0.196। আচ্ছা, এটাকে স্কোয়ার করে দিচ্ছি, আমাদের আস্তে আস্তে 0.038416। এটার সাথে গুণ করে দিব 0.15, আবারও পাওয়ার -3 চলে আসছে, সো আমি প্লাস দিয়ে দিচ্ছি 1, আমাদের আস্তে আস্তে 0.0057624। হ্যাঁ, 57624। ওকে, সো এবার 0 - 0.096 আমাদের আসতেছে -0.096। আচ্ছা, এটাকে যদি আমি স্কোয়ার করে দেই, আরে বাবা, এই জায়গায় আমাদের চলে আসলো একটা ইয়ার উত্তর, মাইনাসের পাওয়ার। আচ্ছা, তাহলে 0.009216, এটার সাথে 0.009216, এটার সাথে আমি গুণ করে দিব 0.15। আমাদের আবারও মানে প্রচুর মাইনাস পাওয়ার আস্তে আস্তে, আপনারা একটু খেয়াল করে করবেন এই জায়গাটা, এই অঙ্কটা 0.01384। 0.01384। আচ্ছা, এটাও ঠিক আছে, বসায় দিলাম। এরপরে হচ্ছে এটা 0.12 -0.096। হ্যাঁ, আমাদের আসতেছে 0.024। আচ্ছা, তো এটাকে স্কোয়ার করে দিব, আবারও মাইনাস চলে আসছে। আচ্ছা, 0.000576। আচ্ছা, 0.000576 ইন্টু 0.2, গুণ করে দিচ্ছি, প্লাস করে দিচ্ছি 1, 1টাকে বাদ দিয়ে 0.0001152। আপনারা সবাই একটু আমার সাথে ক্যালকুলেশনটা করবেন। হ্যাঁ, অঙ্কগুলো কিন্তু বুঝলে সহজ আছে, কিন্তু এই যে ক্যালকুলেটিং এর যে বিষয়টা, এইটা আগে একটু বুঝতে হবে। এইটা বুঝলে আমাদের অঙ্কগুলো ইজি আছে। আমি কয়েকটা করাই, দেখেন আপনারা পারবেন। রুলস দেখে বা বক্স দেখে হয়তো বা মনে হচ্ছে আল্লাহ এত মানে পারবো না, কিন্তু অঙ্ক কিন্তু সহজ। আপনারা একটু কষ্ট করে আমার সাথে, আমার নিজের সাথে ক্যালকুলেশনটা করে করে মিলান, দেখেন যে পারতেছেন কিনা। হ্যাঁ, আচ্ছা, 0.18 -0.096। আচ্ছা, আমাদের আসতেছে 0.084, এটাকে স্কোয়ার করে দিব, আমাদের আসতেছে 0.007056। আচ্ছা, 0.007056 ইন্টু করে দিব 0.2, আমাদের আসতেছে 0.00141112। আচ্ছা, তো এরপরে 0.22 -0.096, আমাদের আসতেছে 0.124, স্কোয়ার করে দিলাম 0.01536। হ্যাঁ, তো ইন্টু হচ্ছে 0.15, আমাদের প্লাস করে দিলাম 1, 0.0023064। আচ্ছা, এরপর আবার 0.3 -0.096, 0.204, স্কোয়ার করে দিচ্ছি 0.04616, গুণ করে দিচ্ছি 0.1, আমাদের আস্তে আস্তে 0.004116। হুম, মানটা বসাই দিলাম। ওকে, সো এবার আমরা এখান থেকে একটা কাজ করব, যেহেতু আমাদের এখানে সূত্রটাও লিখছিলাম কি, আর
মাইনাস হচ্ছে ই আর, বিয়োগ করব এবং এটাকে আমি স্কোয়ার করব, পিআই দিয়ে গুণ করব। এটার আগে একটা সামেশন ছিল এবং রুট। হ্যাঁ, সো সামেশন মানে কি, আমাদের সবগুলোকে যোগ করতে হবে, মানে এইগুলোর মান প্রত্যেকটা যোগ করতে হবে। সো এইবার আমরা কি করব, যোগের কাজটা করব। সো এখানে আমি লিখে নিচ্ছি সামেশন আর আই মাইনাস ই আর স্কোয়ার ইন্টু পিআই। হ্যাঁ, এই পুরোটাকে আমি কি করব, যোগ করে নেব, সবগুলোকে আমি যোগ করে নেব। সো এই সামেশন দিয়ে দিলাম। আচ্ছা, তো এবার আমি প্রত্যেকটাকে একটু যোগ করে নেব। সবাই একটু আমার সাথে করেন, কারণ অনেক বড় বড় তো, যদি ভুল টুল হয়ে যায়। প্লাস 0.0057624 প্লাস 0.0013824 প্লাস 0.0001152 প্লাস 0.1152, না, হ্যাঁ, 0.0014112 প্লাস 14112, তারপর হচ্ছে এটা 0.0023064 প্লাস 0.0041616। আচ্ছা, আমাদের এখানে সামেশনের মানটা আসতেছে 0.02078 4। আচ্ছা, যদি এটা মিলবে না আমাদের ইয়ের সাথে, উত্তরের সাথে, কারণ ওদের প্রথমটাই ওরা ভুল করে রাখছে। আচ্ছা, যাক, আমরা করি। যেহেতু আমাদের এক্সপেক্টেড রিটার্ন চাইছিল, ওটা তো অলরেডি আমরা বের করে ফেলছি। এবার আমাদের বের করতে হবে কি, সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, রাইট? তো এটা সূত্রটা ছিল আর আই মাইনাস ই আর এর স্কোয়ার করব, এটার সাথে পিআই কে গুণ করব এবং এইটার যোগফল আমরা নিব, মানে সামেশন, এবং এটাকে আমরা আবার কি করব, রুট করব। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। দেখেন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে কি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে সিগমা। হ্যাঁ, আর যদি ভেরিয়েন্স বলতো, ভেরিয়েন্স এটা বলতো, তাহলে আমরা কি বের করতাম, সিগমা স্কোয়ার। হ্যাঁ, সিগমা স্কোয়ার বের করতাম, তখন আর আমরা এই যে উপরে যে রুটটা দিছে এই রুটটা দিতাম না। কিন্তু আজকে তো সিগমা স্কোয়ার চায় নাই, কি চাইছে, শুধু সিগমা চাইছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো রুটটা আমাদের করতে হবে, তাহলে এই যে পুরোটার মান আমরা অলরেডি এখানে বের করছি। হ্যাঁ, সো আমি পুরো মানটাকে বসাই দিতেছি, কি ছিল, 0.02078 4, এবং এইটার উপর আমি রুট দিয়ে দিব, দিয়ে দিলাম রুট। সো রুট অ্যান্সার, আমাদের উত্তরটা আসতেছে 0.1441667, এরকম একটা উত্তর আসতেছে। সো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমা এগুলোকে আমরা পার্সেন্টেজে বের করতে পারি, তাহলে এটার সাথে যদি আমি গুণ দিয়ে দিই 100, হ্যাঁ, গুণ দিয়ে দিচ্ছি 100, আমাদের আসতেছে 14.416। তো 6, তাহলে এই জায়গায় 2 দিয়ে দিচ্ছি, এই 2%, 14.42%। সো এইটা হয়ে গেল আমাদের কত, 5 নাম্বার যে অঙ্কটা ছিল সেটা। সো এইবার আমাকে একটু বলবেন, এইটার মধ্যে আমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কিছু আহ, বুঝার আছে কিনা, আমাকে একটু জানাবেন। না আপু, কোশ্চেন নাই। ম্যাথ ইজি আছে কিন্তু ক্যালকুলেশন করতে এই অবস্থা খারাপ। হ্যাঁ, এই কারণে তো আমি বললাম যে ক্যালকুলেটরটা নিয়ে বসেন। হ্যাঁ, কারণ এখানে প্রত্যেকটা রাশিতে আমি মাইনাসের ওই যে এরকম পাইছি। আর আপু অ্যান্সারটা বইয়ের সাথে তো মিলে গেছে। হ্যাঁ, বইয়ের সাথে মিলছে, আমার বইয়ের সাথে তো মিললো না। জি আপু, আমার বইয়ের কমার্স সাথে মিলে গেছে। পাবলিকেশনের সাথে মিলছে। আমারও তো এটা কমার্স আমারটার পাবলিক, সাথে আমার- আমার কাছেও আমারটা কমার্স, কমার্স পাবলিকেশন মিললো তো। আমারটাও কমার্স পাবলিকেশন, বাট মিলে নাই। আমাদের বইটা নতুন বইতে তো অ্যান্সার 14.42%। আচ্ছা আচ্ছা, এই 1 নাম্বারটা কি ঠিক আছে, যেটা এটা কি ঠিক আছে, এই উপরেরটা একদম জি আপু প্রথম? ঠিক আছে। জি আপু ঠিক আছে। হ্যাঁ আপু। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় ওই পুরাতন যেটা ওইটাতে বোধহয় ভুল দেওয়া। আমার কাছে যেটা, এটা পুরাতন, এটা অনেক আগের। এটা প্রায় উম, সেই 20-এর না জানো 19 সালের বই এটা। তো এই কারণে হয়তো বা ভুল আছে। হ্যাঁ, 19-এর, অনেক আগের এটা। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, কেউ কিছু বলবো এই অঙ্কটার মধ্য থেকে, আমাকে একটু জানাবেন।